সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশের চলমান পরিস্থিতি, বাংলাদেশের রাজনীতির উত্তেজনা এবং বাংলাদেশের মধ্যে একটি চরম উত্তেজনাকর পরিস্থিতি আজ 2025 সালের 5ই আগস্ট বিকেল 5টায় উদযাপিত হয়েছে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের উপস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র জাতির সামনে পাঠ করেছেন। বাংলাদেশের কিছু রাজনৈতিক দল সেই জুলাই ঘোষণাপত্র পাঠের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ছিল। আর জুলাই ঘোষণাপত্র পাঠের পর রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা যে মন্তব্য প্রকাশ করেন, সেই মন্তব্যগুলো যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পারবো বিএনপি সহকারে অন্যান্য রাজনৈতিক দলগুলো যদিও সম্ভাবনা ও আশার আলো হিসেবে দেখছে এই জুলাই ঘোষণাপত্রকে। শুধু তাই নয়, এনসিপির প্রধান নাহিদ ইসলাম এটিকে একটি সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হিসেবে মনে করেন। কিন্তু জুলাই ঘোষণাপত্রে মোটেও সন্তুষ্ট হতে পারেননি জামাত নেতা মোহাম্মদ তাহের। আমরা এই ঘোষণাপত্র হতাশ, এই জাতীয় হতাশ, কারণ এই ঘোষণাপত্রে সংবিধানের প্রিএম্বলে এটা স্থান দেওয়া দরকার ছিল এবং এটা 5 আগস্ট থেকে এটা বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, ধারণা করেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। শহীদ পরিবার, পঙ্গু যারা আছে তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশিকা নাই। যারা শহীদ হয়েছে এবং কি যারা যুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে জাতির পক্ষ থেকে দাবি ছিল যে তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করার জন্য মুক্তিযুদ্ধে যেতে হয়েছে, তাদেরকে ভাতার ঘোষণা আসার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা বলা ছিল। এই কিছুই এখানে স্পষ্টভাবে উল্লেখ হয় না। তাহলে কেন তিনি সন্তুষ্ট হতে পারেননি? যেখানে জামাত ইসলাম ব্যতি রেখে অন্য সকল দল বাংলাদেশের একটি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে, তাহলে কি জামাতের সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি নীতিগত পার্থক্য রয়েছে? কি সেই পার্থক্য জাতির কাছে উন্মুক্ত করা দরকার। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে এই রকম, যে আমি একটি ভিডিওতে দেখেছি জামাতের এই নেতা মোহাম্মদ তাহের তিনি বলেছিলেন জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান তাদের ডিজাইন, এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নেপথ্যে জামাত ইসলাম ছিল এবং ছাত্র শিবির ছিল। বাংলাদেশের মানুষ যেন সেটা কোনোভাবে বুঝতে না পারে, এর জন্য তারা এটাকে সাধারণ ছাত্র জনতার আন্দোলন হিসেবে উপস্থাপন করেছিল। তাহলে আমরা কি মনে করব তাদের এই অর্জন আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে বিএনপি সহকারে অন্যান্য সকল রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়েছে বলে কি আজকে তিনি মোটেও খুশি হতে পারেননি? কি মনে করেন আপনারা? আমি আপনাদের সেই ভিডিও ফুটেজের কিছুটা অংশ আমি আপনাদেরকে দেখাতে চাই, একটু দেখে নিন। এইটার পিছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানতো, সরকার জানতো, তো সেই কারণে তো আমাদেরকে ব্যান করে দিয়েছে, টিভিকে ব্যান করছে, আর কোনো দরকার তো করে নাই। জামায়াতে ইসলামী দাবি করছে যে তারাই আন্দোলনের মূল ভূমিকায় ছিলেন। আমরা মৌলিক ভূমিকা পালন করেছি এবং খুবই সচেতন ছিলাম এটা যে জামাত শিবিরের একটা আন্দোলন এটার জন্য প্রকাশিত না হয়। আমরা চেয়েছি এটা একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য। যখন এইটা প্রকাশ হতো যেটা ছাত্র শিবিরের মাধ্যমে জামাতের এই আন্দোলনের নেতৃত্বে আছে, তখন অনেক লোকদেরই হয়তো বা এক ধরনের রিজার্ভেশন তৈরি হইতো, যেমন বামদের ভিতরে বা যারা জামাতকে পছন্দ করে না। সেজন্য আমরা এই কৌশলটা নিয়েছিলাম যাতে সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশন এটা এখানে নিশ্চিত। এই ভিডিও ফুটেজ দেখে আপনারা কি বুঝলেন? এখানে জামাতের এই নেতা তিনি পরিষ্কার বললেন যে জুলাই আগস্টের এই আন্দোলনের সম্পূর্ণ কৃতিত্ব জামাতের, এবং জামাত নিজেরা এই আন্দোলন করেছে, জামাত শিবিরের এবং সাধারণ মানুষের উপস্থিতিতে যেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চূড়ান্ত পরাজয় হয় তার জন্য তারা এই কৌশলটি করেছিলেন। শুধু তাই নয়, তিনি বলেছেন যে তাদের এই ডিজাইন, এটা যে জামাত শিবিরের ডিজাইন ছিল, জামাত শিবিরের আন্দোলন ছিল, সেটা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানতেন এবং সকল গোয়েন্দা সংস্থাও জানতেন। তাহলে সব কিছু জানার পরেও কেন বাংলাদেশের সেনাবাহিনী তৎকালীন সময়ে ছাত্র জনতার পক্ষে চলে গিয়েছিল? তার মানে জামাত শিবিরের এই ডিজাইনের আন্দোলন হবার পরেও বাংলাদেশের জনগণ এই ফেসিবাদী ব্যবস্থার বাহিরে বাংলাদেশকে নেওয়ার একটা ইচ্ছা শক্তি ছিল, কারণ তারা দীর্ঘ 15 বছরের আওয়ামী লীগের এই শাসনামলে বাংলাদেশের নির্বাচনহীনতার কারণে তারা শেখ হাসিনার বিপক্ষে চলে গিয়েছিল।
জামাত শিবিরের আন্দোলনের ডিজাইন হওয়া সত্ত্বেও সেখানে বাংলাদেশের জনগণ ওতপ্রোতভাবে অংশগ্রহণ করেছিল। আর এই অংশগ্রহণ ছিল বাংলাদেশের মানুষ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের শাসন ব্যবস্থায় অতিষ্ঠ ছিলেন। তারা মনে করেছিলেন যেহেতু বাংলাদেশে কোনো নির্বাচন ব্যবস্থা নেই, সুতরাং বাংলাদেশের মানুষের স্বাধীন মত প্রকাশ হচ্ছে না। আর এই বিরক্তিকর পরিস্থিতি থেকে বাংলাদেশকে মুক্তি করার জন্য বাংলাদেশের আপামর সকল জনগণ সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। বিশেষ করে তৎকালীন সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে সিন্ডিকেট, চাঁদাবাজি তো ছিলই, টাকা পাচার সহকারে দলীয় একচ্ছত্র শাসন ব্যবস্থা, এই সকল কিছু থেকে বাংলাদেশের জনগণ মুক্তি চেয়েছিল এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার জন্য জুলাই আগস্টে সে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, যদিও সেই আন্দোলনের নেপথ্যে ছিল জামাত শিবির। কিন্তু যখন সেনাবাহিনী এটা দেখলো যে জামাত শিবিরের এই আন্দোলন সাধারণ জনগণের আন্দোলনে রূপান্তর হয়েছে, সাধারণ মানুষের আন্দোলনে রূপান্তর হয়েছে, মাছ পিপলের আন্দোলনে রূপান্তর হয়েছে, তখন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেই আন্দোলনের পক্ষে চলে আসেন এবং বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। আর অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এই প্রেক্ষাপটে তৈরি হয়েছিল যে জুলাই আগস্টের এই আন্দোলন কোনো জামাত শিবিরের আন্দোলন নয়, এটা বাংলাদেশের জনগণের ওতপ্রোত অংশগ্রহণের আন্দোলন, সেই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য এবং একটি দুর্নীতিমুক্ত ন্যায় বিচার, যেখানে ফেসিবাদ ফিরে আসবে না, একক শাসন ব্যবস্থা ফিরে আসবে না, সেই একটি নতুন রাষ্ট্র গঠনের জন্য একটি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করলেন। কিন্তু পরিণাম কি হলো? পরিকল্পনা করেছিল জামাত, ষড়যন্ত্র করেছিল জামাত, নাটক করেছিল জামাত, কূটকৌশল করেছিল জামাত। কিন্তু জামাত যেভাবে চেয়েছিল সাধারণ জনগণের উপস্থিতিতে শেখ হাসিনার পতন হোক, কিন্তু সাধারণ জনগণের উপস্থিতিতে আজকে যেটা হলো সেটা জামাত যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি করেছিল সেই উদ্দেশ্যে পরিপূর্ণ ব্যর্থ হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। তাহলে এটা আবারও প্রতীয়মান হলো যে বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধার চেতনা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে, লালন করে এবং হৃদয়ে ধারণ করে। বাংলাদেশের এই স্বাধীনতার চেতনা ৭১ কখনো মুছে দেওয়া সম্ভব নয়। বাংলাদেশ একটি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশা আপনার আমার সকলের। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলে সচেষ্ট থাকবেন। আসসালামু আলাইকুম।